নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। ভোটের আগে সিএএ লাগু নিয়ে জল্পনা। আজই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণার সম্ভাবনা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এনআইএ সূত্রে খবর, ভোটের আগে সিএএ লাগু। লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হয়ে যেতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন। ভোটের আগেই লাগু হয়ে যেতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিলেন কেন্দ্রীয় মোদী সরকার। বিজ্ঞপ্তি জারির পরই সিএএ কার্যকর হওয়ার সম্ভাবনা আজ রাতেই। ভোটের আগে সিএএ লাগু নিয়ে জোর জল্পনা। আজই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণার সম্ভাবনা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হয়ে যেতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন। সোমবার সন্ধ্যায় এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগে সিএএ নিয়ে জোর জল্পনা। আজই সম্ভবত লাগু হতে পারে সিএএ। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়ে যেতে পারে নাগরিকত্ব আইন। ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ সিএএ। ভোটের আগে সিএএ লাগু নিয়ে জোর জল্পনা। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। আজই সম্ভবত লাগু হতে পারে সিএএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন নবান্ন থেকে। সেখান থেকে তিনি বলেছেন, বৈষম্য আমরা মানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন? ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে। আমার কথা হচ্ছে 20 সালে ক্যা আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়লো। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া, হয়তো একটা বড় জোর এই 2 দিনে কাউকেই তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে,
কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না? একমাত্র ক্যাব বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠার অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো? আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটায় তাই বলা ছিল। এবারের আইনটা কি করেছে এটাও আমায় দেখতে হবে। এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তি হোক এটা আমরা চাই না। পায়ে পা লাগিয়ে কোনো প্ররোচনা বিজেপি সৃষ্টি করুক এটা আমরা চাই না। আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি জানি। আমি সবাইকে বলবো খুশির চাঁদ দেখুন, সানন্দে রোজার মাস পালন করুন। শিবরাত্রি পালন করেছেন, শুভনন্দন, রমজানের মোবারক অনেক। হোলি আসছে, রামনবমী আসছে, নতুন বছর আসছে। সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আধার কার্ডও যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম। কারণ মধ্যরাত্রে মধ্য গগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না। সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যেবেলায়, নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লগনে যে মধ্যরাতে এমন কিছু করবেন না, এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর। এই মুহূর্তের বড় খবর, দেশ জুড়ে লাগু হলো সিএএ। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারি হলো। ভোটের আগে সিএএ লাগু হলো দেশ জুড়ে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জারি হলো বিজ্ঞপ্তি, সিএএ লাগু দেশ জুড়ে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, দেশ জুড়ে লাগু হলো সিএএ। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলো।
দেশ জুড়ে লাগু সিএ, ভোটের আগে সিএ লাগু নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশ জুড়ে লাগু সিএ, বিজ্ঞপ্তি জারি হলো সিএ নিয়ে। ভোটের আগে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সিএ বিজ্ঞপ্তি লাগু করা হলো, সারা দেশ জুড়ে সিএ কার্যকর হতে পারে, এই নিয়ে রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে? টস করলেই ভালো। দেশ জুড়ে লাগু সিএ, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশ জুড়ে লাগু সিএ, ভোটের আগে সিএ লাগু, বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি বিজ্ঞপ্তি। অবশেষে দেশ জুড়ে লাগু হলো সিএ। সিএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি। বিজ্ঞপ্তি জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগে দেশ জুড়ে সিএ লাগু। অবশেষে দেশ জুড়ে লাগু হলো সিএ। সিএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি। বিজ্ঞপ্তি জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভোটের আগে সিএ লাগু, বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অবশেষে দেশ জুড়ে লাগু হলো সিএ। এমনই বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভোটের আগে সিএ লাগু দেশ জুড়ে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, দেশ জুড়ে সিএ লাগু, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দর্শকদের এই মুহূর্তে জানাবো সবথেকে যে গুরুত্বপূর্ণ খবর, দেশ জুড়ে লাগু হয়েছে সিএ এবং নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে 2019 সালে যে আইন পাস হয় তার এত বছর পর, যা রেগুলেশন এতদিন ধরে পেন্ডিং ছিল, সেই লোকসভা নির্বাচনের আগে সেই বিতর্কিত সিএ লাগু করলো কেন্দ্রীয় সরকার। কিছুক্ষণ আগেই যে খবর কলকাতা টিভি দর্শকদের আমরা জানাচ্ছিলাম যে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, সবে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করবে, কিন্তু যে কক্ষে আলোচনা হচ্ছিল সেখান থেকে খবর আসছে এবং এক্স হ্যান্ডেলে ডিডি নিউজ প্রকাশিত করেছে যে দেশ জুড়ে এই সিএ লাগু হয়েছে। গোটা দেশে 2019 সালে ডিসেম্বর মাসে যখন এই আইন পাসের খবর এসেছিল এবং সেই বিরোধিতার ছবি গোটা দেশ জুড়ে দেখা গিয়েছিল। লোকসভা নির্বাচনের আগে কেন সিএ কে লাগু করার পরিকল্পনা এবং এই সময়কে বাছা হলো কেন? কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্ন তুললেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাও বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেভাবে তিনি 2019-এ বিরোধিতা করেছিলেন সেই একই সুর আজও তার গলায় পাওয়া গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হলো লোকসভা নির্বাচন
নির্বাচনের আগে শুধুমাত্র এ রাজ্যে নয় গোটা দেশ জুড়ে যে বিরোধিতার ছবি দেখা গিয়েছিল তার প্রেক্ষাপটে আমি আলোচনা করব। নিউজ রুমে এখন সবথেকে জ্বলন্ত এটাই ইস্যু। আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন আশিস চট্টোপাধ্যায়। 2019-এর 9 ডিসেম্বর থেকে এত দিন ধরে যে ক্ষোভ সেই সময় দেশবাসী দেখেছিল তাকে জমিয়ে রমজান মাসের শুরুর আগে সিএ বিষয়টাকে আরো একবার শুধু তোলা না, এটাকে নির্বাচনী ঘুঁটি তো বলা যায় না, একেবারে লাগু করে দিল কেন্দ্র সরকার। দেখো, আমরা আগেই বলেছিলাম যে একটা বিধি নিয়ম চালু করতে, একটা রুলস চালু করতে 5 বছর সময় লাগে না। অর্থাৎ তাদেরও একটা স্ট্র্যাটেজি বা রণনীতি ছিল এই বিধি নিয়ম তৈরি করে এমন সময় বিজ্ঞপ্তি জারি করতে হবে যার পুরোপুরি রাজনৈতিক ফায়দা তোলা যায়। রাজনৈতিক ফায়দা তোলা যায়, দেশপ্রেম নয়, নাগরিকদের ভালোর চিন্তা নয়, রাজনৈতিক ফায়দা তোলা যায়। আজকে যে সময়টাকে বেছে নেওয়া হলো এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি নিয়ম জারি সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য, তাতে বোঝা গেল রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এই জিনিস করা হলো। আমরা ইতিমধ্যেই দেখেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এর আগে 10 তারিখে গতকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছিলেন কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না পশ্চিমবঙ্গবাসী। আজকে তিনি বললেন বিধি নিয়ম আগে প্রকাশিত হোক, দেখে আমরা প্রতিক্রিয়া জানাবো, কিন্তু কাউকে বঞ্চিত হতে দেব না, কাউকে বঞ্চিত হতে দেব না, এই কথা মুখ্যমন্ত্রী বলেছেন। অর্থাৎ বলা যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সবথেকে বড় রাজনৈতিক চাল, সবথেকে বড় রাজনৈতিক দান পড়ল ভারতবর্ষের লোকসভা নির্বাচনের মহাযুদ্ধের দাবার বোর্ডে। এখন এই জল কোন দিকে এঁকে বেঁকে গড়ায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সুচন্দ্রিমা। এবং খুব উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন যে তিনি আগামীকাল হাবড়ায় গিয়ে রেগুলেশন অ্যাক্ট, এখানে যা সংশোধিত এই নাগরিকত্ব বিলে যে সংশোধনগুলোকে অ্যাড করা হয়েছে তার সম্পর্কে তিনি বিস্তারিতভাবে কালই বলতে পারবেন। কিন্তু বেশ কিছু আশঙ্কার কথা যেগুলো তিনি বললেন, সেই সময়ও তৃণমূল কংগ্রেস প্রথম যে প্রতিবাদ করেছিল সিএ নিয়ে, যে এই 2014-র 31শে ডিসেম্বরের আগে যারা এসেছে ভারতে, বিশেষত একটা বিশেষ সম্প্রদায়ের উল্লেখ সেখানে কেন্দ্রীয় সরকার বারংবার বোঝাতে চেয়েছে যে তারা কেন ধর্মীয় কারণে নিপীড়িত সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। এত কম সময়ের মধ্যে এটা কিভাবে সম্ভব? যে বাড়তি খরচ শুধুমাত্র অসমে 19 লক্ষ তারা নাগরিক কিনা এটা বাছাই করার জন্য 1600 কোটি টাকা খরচ হয়েছিল। একটা দেশের নির্বাচনের আগে এত বড় একটা অঙ্ক, এটা কি কোথাও কেন্দ্রীয় সরকারের একটা মানুষকে বিভ্রান্ত করারও সুযোগ নয়? দেখো, যে আইন পাশ হয়েছিল 2019 সালের ডিসেম্বরে, তাতে বলা হয়েছিল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই 3 রাষ্ট্র থেকে হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, খ্রিস্টান এবং জৈন এই 6টি ধর্মের মানুষ যদি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতে আশ্রয় নেন তাহলে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেয়া হবে। এখন প্রশ্ন হলো যে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন তাদের মধ্যে মুসলিমদের নামটা বাদ গেল কেন? মুসলিমরাও তো বহু অংশের মানুষ। আমরা পাকিস্তানের ঘটনা জানি, সেখানে বালোচ বা সিন্ধে কী হচ্ছে, আমরা বাংলাদেশেও জানি। আমরা দেখেছি মায়ানমারের ঘটনা, সেখান থেকে কত মানুষ তারা গৃহচ্যুত হয়ে বাস্তুচ্যুত হয়ে ছড়িয়ে পড়েছেন। তাহলে মুসলিমদের নাম বাদ গেল কেন? এটা প্রথম আপত্তির ব্যাপার ছিল। ধর্মনিরপেক্ষ ভারতে এই প্রথম একটি আইন তৈরি হলো সংসদে, যাতে ধর্মের উল্লেখ করা হলো। যদি বলা হতো যে যারাই উৎপীড়িত হয়ে আসবে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, তাহলে একরকম হতো। এটা ধর্মের কারণে বিভেদ তৈরি করা হলো মুসলিমদের বিরুদ্ধে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা যে বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানে ছিলেন, সেখানের নাগরিক ছিলেন এবং ধর্মীয় উৎপীড়নের কারণে তাদেরকে চলে আসতে হয়েছে, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ কি সবাই করতে পারবেন? যারা ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয়েছেন, যারা মাল ফেলে রেখে যান নিয়ে পালিয়ে এসছেন, তারা কি প্রমাণ করতে পারবেন তারা অমুক জায়গার
নাগরিক ছিলেন, অমুক জায়গায় তাদের বাপ পিতামহর বাসস্থান ছিল, তারা কি প্রমাণ করতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু আসামের ঘটনা ঘটবে। আমাদের দেখতে হবে কোন দিকে এই ঘটনা যায়।